আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আমেরিকার সেনা প্রধান আপনার ইনভাইট করলেন আমেরিকাতে। হঠাৎ করে কেন? আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আসলে একটা কিন্তু ভূমিকা কিন্তু বর্তমান চলতেছে। মানে তারা বর্তমান তাদের নিজের যে আসলে যে একটা ভূমিকা, মানে সেনাবাহিনীর ভূমিকা, তারা কিন্তু নিজেদের ভূমিকা কিন্তু নাই। আমাদের বাংলাদেশের মানুষ বর্তমান আমরা আসলে খুবই সন্দেহের ভিতরে আছি যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কোন ভূমিকায় আছে। তারা কি নিজেদের আপনার সেনা বাহিনীর ভূমিকায় আছে? নো। তারা কি বর্তমান আপনার বাংলাদেশের সাধারণ মানুষের জানের নিরাপত্তা দিতেছে? পারতেছে না। তাহলে তারা কোন ভূমিকায় আছে? তারা ভূমিকায় আছে চৌকিদারের ভূমিকা, তারা মাঝে মাঝে ভূমিকা পালন করে পুলিশের ভূমিকা। যদি সেটাও পারতো পারফেক্ট ভাবে, তারপরও বাংলাদেশের সাধারণ জনগণ কি একটু শান্তি পাইতো, বা একটু নিজেদের যে আপনার দৈনিক যে একটা চাহিদা বা নিত্যদিনের যে একটা প্রয়োজন, সেটাও কি মানুষ মিটাইতে পারতো? সব দিকেই সেনা প্রধান ব্যর্থ। এখন আসুন, আমেরিকা থেকে আসলে আমেরিকা সেনা প্রধান কেন আপনার ওয়ার্কারকে ইনভাইট করলেন? অনেকেই জানেন আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী কে জন্ম দেয়, সেটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। তিনি কিন্তু বলছে যে আমার এই প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা তোমাদেরকে নিয়ে আমার অনেক দূর স্বপ্ন আছে, কিংবা তোমাদেরকে দেখতে আসবে বহির্বিশ্বে থেকে আমার এই প্রাণপ্রিয় বাংলাদেশে কিংবা আমার এই সোনার দেশে, একমাত্র আমার এই বাহিনীকে দেখার জন্য আসবে। আজ সেই বাহিনী শেখ মুজিবুর রহমানকে গড়িয়ে দিল রাজাকাররা কিংবা আল বদর আল শামসরা। সেনাবাহিনীর কোনো ভূমিকা পালন করছে? তারা যদি মানে চৌকিদারের ভূমিকাটা পালন করতো, তারপর আজকে এই দিনটা দেখতে হতো না। আসুন তাহলে একটাবার শেখ মুজিবুর রহমানের কথাটাই শুনে আসি। রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিবর্তন অনেকের হয় নাই। এখনো ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, ছোড়া নাহি শোনে ধর্মের কাহিনী। কিন্তু আর না, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখলে আমি পাগল হয়ে যাই। কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে, এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কিন্তু সেই দুঃখী মানুষ দিন ভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানে বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার। পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কার জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়। আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। আমি শুধু এমার্জেন্সি দেই নাই, এবার আমি প্রতিজ্ঞা করেছি, যদি 25 বছর এই পাকিস্তানি জালেমদের মধ্যে জিন্না থেকে আরম্ভ করে গোলাম মোহাম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, এইয়া খানের মধ্যে বুকের পর টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার 30 লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না? নিশ্চয়ই ইনশাআল্লাহ পারবো। এই বাংলার মাটির থেকে এই দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই মুনাফাখোরি, এই চোরাচালানদের নির্মূল করতে হবে। আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো। আর না, অসহ্য সীমা হারিয়ে ফেলেছি। এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই যে কয়েকটা চোরাকার বাড়ি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইর করে দিয়ে আসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়া মারে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। দেখি কত দূরটা টিকতে পারে। চোরের শক্তি বেশি না ইমানদারের সঙ্গে বক্তব্য, সেইটাই যখন প্রমাণ হয়ে যাবে। অন্যায়ের বুক কাছে কোনদিন মাথা নত করি নাই। বারবার পাকিস্তানি আমাকে ফাঁসি দিতে চেয়েছে, বারবার বুক টান করে আমি দাঁড়িয়ে রয়েছি, কারণ আল্লাহ আমার সহায় ছিল, বাংলার জনগণের আমার দোয়া ছিল, এখনো সেই দোয়া আছে। ইনশাআল্লাহ তোমাদের সাহায্য, তোমাদের সহানুভূতি, তোমাদের কাজ, দেশের জনগণের ভালোবাসা
আর ইমানদার মানুষের সহযোগিতায় এই দুষ্কৃতিকারীদের দুই মূল করতে হবে। আর এক দল আছে যারা বিদেশির অর্থে বাংলার স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, রাতের অন্ধকারে নিরপরাধ মানুষকে হত্যা করে, যারা বিদেশি আদর্শ বাংলার মাটিতে চালু করতে চায়, তাদের বাংলার মাটিতে স্থান হবে না। মনে রেখো তোমরা, তাদের শেষ বাংলার মাটিকে শেষ করতে হবে। কেমন করে একটা লোক নিজের দেশের মাতৃভূমিকে বিক্রি করতে পারে পয়সার লোভে, ভাবতে আমি শিওরিয়া উঠি। তোমরা হবা আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়, তোমরা শুধু সামরিক বাহিনী নও। তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি, এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। একথা তোমাদের ভুললে চলবে না। ইনশাল্লাহ আমি গর্বিত। আমি যেমন আমার সামরিক বাহিনীকে স্মাগলিং বন্ধ করার হুকুম দিলাম, আমি নিশ্চয়ই আজ গর্ব করে বলতে পারি 25 বছরে স্মাগলিং বন্ধ করতে পারে নাই, কিন্তু ইনশাআল্লাহ এবার 95% স্মাগলিং আমার সামরিক বাহিনী বন্ধ করতে পেরেছে বিডিআরের সাহায্য নিয়ে। তাদের জনগণের সহযোগিতার প্রয়োজন। মনে রেখো, জনগণ কারা? তোমার বাপ, তোমার ভাই। তোমাদের যে মায়না আসে কোত্থেকে আসে? সরকারি বেসরকারি কর্মচারী যারা এখানে আছেন, তাদের সকলের বেতন আসে বাংলার দুঃখী মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। তোমরা তাদের মালিক নও, তোমরা তাদের সেবক। তাদের অর্থে তোমাদের সংসার চলবে। তাদের শ্রদ্ধা করতে শিখো, তাদের ভালোবাসতে শিখো। নিশ্চয়ই যেখানে অন্যায় হবে সেখানে দমন করবা, কিন্তু নিরপরাধ লোকের উপর যেন অন্যায় না হয় এদিকে খেয়াল রেখো। তোমাদের জন্য আমার শুভেচ্ছা রইল। আজ তোমরা বুঝতে পারবা কিনা আমি জানি না, কিন্তু আমার মনে যে কি আনন্দ তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি কোনদিন ভাবি নাই, যখন আমি আগরতলা বন্দী ছিলাম, যখন পাকিস্তানের মেওয়ালি জেলে বন্দী ছিলাম, আমি ভাবি নাই যে তোমাদের এভাবে প্যাড হবে, আমার বাংলাদেশ মিলিটারি একাডেমি হবে, এবং তা আমি দেখে যাব। এ জানতাম যে হবে, ইনশাল্লাহ হবে, এ বিশ্বাস আমার ছিল, কিন্তু দেখে যাব এ আমি ভাবি নাই। কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। আরো দেখতে চাই। সে কি জানো? সোনার বাংলা দেখতে চাই। আরো দেখতে চাই কি জানো? দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আরো দেখতে চাই এদেশের দুঃখী মানুষ পেট করে ভাত খাক, গায়ে কাপড় পড়ুক, অত্যাচার অবিচার জুলুম বন্ধ হয়ে যাক। এইটি আমি দেখতে চাই। এই জন্য সকলের কাছে আমার আবেদন, আজ তোমাদের এই প্ল্যাটফর্ম থেকে সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, জনগণ সকলকে আবেদন করব, সংঘবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করো আর দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করো। কাজ করবো না, পয়সা দাও। ফ্যাক্টরিতে কাজ করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, কলে কারখানায় কাম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। কারণ লাফালে চলবে না। লাফানো আর আমি অ্যালাউ করবো না। 3 বছর করেছি, আয় নয়। কারণ দেশের সম্পদ বাবা হলে দেশের মানুষ বাঁচতে পারে না। তাই আজকে এই একাডেমি তোমাদের অনেক কষ্ট হয়েছে, আমি জানি। অনেক দুঃখের মধ্যে তোমাদের শিখতে হয়েছে। তোমাদের কমান্ডারদের বহু কষ্ট করে তোমাদের শেখাতে হয়েছে। অনেক অসুবিধা তোমাদের আছে, একদিনে হয় না। তোমরা যারা তোমার পুরানা এখানে সামরিক বাহিনীর লোকেরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করো যে 47 সালে বাংলাদেশে কি ছিল। সেই যুগে আমার টাকা দিয়ে পাকিস্তানি যে একাডেমি করেছিল, তার অবস্থা 10 বছর পর্যন্ত কি ছিল। আমি নিশ্চয়ই আনন্দিত যে 3 বছরের মধ্যে কিছু কিছু বন্দোবস্ত আমি আমার সামরিক বাহিনীর জন্য করতে পেরেছি, সকলের জন্য করতে পেরেছি। অনেক দিন লাগে, একটা একাডেমি একদিনে গড়ে তোলে না, অনেক প্রয়োজন। ইনশাল্লাহ হবে, ভালোভাবে হবে, এমন হবে যে দুনিয়ার মানুষ দেখতে আসবে আমার একাডেমিকে, এ বিশ্বাস আমি রাখি। তোমাদের কাছে আমার শুভেচ্ছা রইল, আমার আদেশ তোমরা মনে রেখো, আমার স্নেহের আবেদন তোমরা মনে রেখো। আমি তোমাদের দোয়া করব, বাংলার জনগণ তোমাদের দোয়া করবে। তোমরা আমার ফার্স্ট ব্যাচ, তোমরা কাল থেকে সরকারি অফিসার হয়ে যাওয়া। তোমরা আদর্শ সৃষ্টি করো, যাতে তোমাদের যারা ফলো করে আসবে তারাও যেন আদর্শবান হয়। তোমাদের উপর আমার এই বিশ্বাস আছে। আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার চিওদের স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ইনস্ট্রাক্টর ছিল তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সহযোগী তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানিয়ে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি,
এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎ পথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। কি শুনলেন তো? শুনলেন বক্তব্যটা? যে এই সেনাবাহিনীকে নিয়ে কতটুকু স্বপ্ন ছিল, কিংবা আজকে যে বাংলাদেশের এই সেনাবাহিনী কার হাত ধরে আজকে তাকেই একদম ধ্বংস করে দিল, শেষ করে দিল। পারছেন তার মর্যাদাটাকে রক্ষা করার জন্য? আপনারা তো বাংলাদেশের সেনাবাহিনী, আপনারা তো দল বীর নির্বিশেষে আপনারা বাহিনী, আপনারা বাংলাদেশের জনগণের বাহিনী, আপনারা বাংলাদেশের কি বলে জানের নিরাপত্তার বাহিনী। তাহলে আপনারা কোন ভূমিকা পালন করছেন বলেন? কোন ভূমিকা ছিলেন আপনারা? আপনারা যদি আর কি নিম্নতম আপনারা যদি চৌকিদারের ভূমিকাটা পালন করতেন, তাহলে আজকে বাংলাদেশে পুনরায় রাজাকার বাহিনীরা কিংবা এই আল বদর আল শামসের বাহিনীরা কখনোই এভাবে বাংলাদেশটাকে শেষ করে দিতে পারতো না। লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে বাংলাদেশ আজকে কি বলে মানে চৌকিদারের ভূমিকাটাও নাই বাংলাদেশের সেনাবাহিনীর। যদি আজকে সেই ভূমিকাটা থাকতো, তাহলে আর যাই হোক এই দিনটা দেখতে হতো না। বুঝেন নাই? এই দিনটা দেখতে হতো না। আমি সর্বশেষ আরো একটি ভাষণ শোনাতে চাই। সেটি হচ্ছে, রাজাকার বাহিনীরা তারা বলে যে শেখ মুজিবুর নাকি রাজতন্ত্র চাইছে। তাহলে এই বক্তব্যটা শুনুন, রাজাকারের বংশরা শোন এই বক্তব্যটা। সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে, কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না। মাত্র কিছুদিন হলো আপনি দেশের শাসনভার নিয়েছেন। এই পর্যন্ত আপনি দেশের ক্ষয়ক্ষতি নির্ধারণের এবং দেশের যেসব প্রয়োজন এবং সমস্যা আছে এগুলোর অগ্রাধিকার নিরূপণের কোনো সুযোগ পেয়েছেন কি আপনি? নিশ্চয়ই আমাদের সরকার কাজ করছে, আর ড্যামেজ যা করেছে সেটা সত্যিকারে বলা কষ্টকর। তবে এটুকু বলতে পারি যে বর্বর পাকিস্তানি হামলাকারীরা আমার 30 লক্ষ লোককে প্রায় হত্যা করেছে। বেশি হবে, কম না, 30 লক্ষের প্রায় 2.5 কোটি 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার খাদ্য যে গুদাম ছিল সেগুলো ধ্বংস করেছে, আমার রাস্তাঘাট রেলওয়েকে ধ্বংস করেছে, এমনকি কারেন্সি নোট পর্যন্ত জ্বালিয়ে দিয়ে গেছে। ক্ষয়ক্ষতি বলুন কি বলবো, একটা জাতকে ধ্বংস করার জন্য যা প্রয়োজন সবকিছু ত্যাগ করে গেছে। তবে আমার জাত ধ্বংস হওয়ার নয়, তারা ত্যাগ করেছে তাদের জাতের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য, এবং তারা আমি বিশ্বাস করি দেশকে গড়ে তুলবে, তাদের রক্ত দিয়ে হলেও তাদের দেশকে গড়ে তুলবে। বাংলাদেশ এসেছে দুনিয়াতে, এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে। যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সে আদর্শের জন্য আমার দেশের 70 মিলিয়ন জনসাধারণ কাজ করে যাবে, সে বিশ্বাস আমার আছে। আমি সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে, কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে। আমার দেশের মানুষের স্বাধীনতা আমি বিক্রি করে কোনো সাহায্য কারোর কাছ থেকে চাই না। সমস্যা তো অনেকই আছে, কিন্তু আপনাকে যদি বলতে বলা হয় সবচেয়ে বড় সমস্যাটা এখন বাংলাদেশের কি? আজকে বড় সমস্যা, ছোট সমস্যা বলে কিছুই নাই। আমার মানুষের খাবার নাই, সমস্যায় পরিপূর্ণ আমার এই বাংলাদেশ। দেশের খাদ্য সমস্যা নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত। আমি যতদূর জানি কোনো বন্ধু দেশ থেকে সাহায্যের প্রতিশ্রুতিও পাওয়া গেছে, কিন্তু যে পরিমাণ খাদ্যের প্রয়োজন সে পরিমাণ সাহায্যের প্রতিশ্রুতি কি পেয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই প্রতিশ্রুতি করছেন না। আমরা স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মিত্র রাষ্ট্র ভারতবর্ষ আমাদের যথেষ্ট সাহায্য দিয়েছেন। জানি তাদের অসুবিধা আছে, থাকলেও যখন আমার দেশের 10 মিলিয়ন জনসাধারণ, প্রায় 1 কোটির উপরে লোক ভারতবর্ষে স্থান নিয়েছিল, তখন সে দেশের লোক, তাদের সরকার, বিশেষ করে শ্রীমতী গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, যেভাবে আমার লোকের দেখাশোনা করেছেন এবং তাদের মুখের গ্রাস ভাগ করে আমাদের শেখাইয়াছেন, সেজন্য আমি চিরকৃতজ্ঞ। এখনো তার সরকার আমাকে সাহায্য করছেন, আশা করি ভবিষ্যতেও করবেন। এছাড়া রাশিয়া জনসাধারণ আমাকে সাহায্য করছে, সরকার সাহায্য করছে। এছাড়া আমি বিশ্বাস করি যে সত্যিকারের মনুষ্যত্ব যাদের মধ্যে আছে তারা নিশ্চয়ই এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। হ্যাঁ, আমার মানুষ তো কষ্ট করেছে সারা জীবন। গত সাইক্লোনে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, দুনিয়া এগিয়ে এসেছিল আমার মানুষকে সাহায্য করার জন্য। দুঃখ তো আমাদের কপালে আছে, নতুন দেশ গড়তে হবে, কষ্ট আমার লোক করবে সত্যি কথা, কিন্তু এমন ভয়াবহ অবস্থা না যাতে আমরা টিকে থাকতে পারবো না। খাদ্য ছাড়া অন্যান্য বাবদ যেসব সাহায্যের প্রয়োজন, অন্তত আপনাদের প্রশাসন ব্যবস্থা পুরোপুরি চালু করার জন্য, পুনর্গঠনের কাজ মোটামুটি শুরু করার জন্য, সেসব সাহায্যেরও মোটামুটি আশাব্যঞ্জক কোনো প্রতিশ্রুতি পেয়েছেন আপনি বন্ধু দেশগুলোর কাছ থেকে? যারা আমাদের ভালোবাসেন তারা তো নিশ্চয়ই সাহায্য করতে এগিয়ে আসতেছেন, তবে জানি না কেরা কতদূর করবেন।
আমি হতাশ হই নাই, এইটুকু বলতে পারি। পাকিস্তানে যা আন্দাজ করা যাচ্ছে প্রায় 4 লাখ বাঙালি আছেন, আমাদের দেশের মানুষ আছেন, এদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের চেষ্টা কতটা এগিয়েছে? আমি জাতিসংঘের কাছে অনুরোধ করেছি, রেড ক্রসের কাছে অনুরোধ করেছি, এবং আমি বলে দিয়েছি যারা পশ্চিম পাকিস্তানের বাঙালিরা আছে তাদের ফেরত দেওয়ার জন্য। এক্সচেঞ্জ অফ পপুলেশন আমার আপত্তি নাই। তবে কথা হলো এই যে একথা সত্য যে যারা অসামরিক বাহিনীর লোকেরা আমার দেশের মানুষকে হত্যা করেছে, অত্যাচার করেছে, মেরেছে, তাদের বিচার হবে। এই বিচার কবে নাগাদ হবে বলে আপনি আশা করেন? ওটা এখন আমি বলতে পারছি না, ইনকোয়ারি চলছে, সবকিছু রেডি হচ্ছে, সময়ের প্রয়োজন আছে। দেশের মানুষ এখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশের ভবিষ্যৎ আপনি কিভাবে স্বপ্ন দেখেন? স্বাধীন দেশের ভবিষ্যৎ, স্বাধীন মুক্ত মানুষ। বাংলাদেশ কি রকম উন্নতি হতে পারে, কি অবনতি? বাংলাদেশের সম্পদ আছে, বাংলাদেশের মানুষ আছে, বাংলাদেশের উর্বর জমি আছে। 200 বছর ইংরেজ আমলে ইংরেজ বাংলাদেশকে শোষণ করেছে, তারপর 23 বছরে যা কিছু হাড়মাংড় ছিল পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে। কিন্তু স্বাধীন বাংলাদেশকে আর কেউ শোষণ করতে পারবে না, কোনো শক্তি দুনিয়ায় নাই। এবং এটা শোষণহীন সমাজ হবে, এবং এখানে হবে গণতন্ত্র, এখানে হবে সমাজতন্ত্র, এখানে হবে শোষণহীন সমাজ, এখানে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং সেটা হবে জাতীয়বাদের ভিত্তিতে। জনসম্পদ, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ, সেটা বাংলার মানুষরা আছে। আমিও দুনিয়া দেখেছি, কিন্তু এমন সোনার দেশ, এমন সোনার মাটি কোথাও দেখেছো তুমি? যদি আমার দেশের মানুষকে শোষণ কেউ না, বিদেশিরা না করতো, তাহলে আমার মানুষ এইভাবে দুঃখী আজ হতো না। যদি শোষণ বন্ধ করে দেওয়ার পারি, অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ সোনার বাংলা হবে। জয় বাংলা। কি শুনছো? কি শুনছো? আমি রাজাকার পাক বাহিনীদেরকে বলতেছি যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশের গণতন্ত্র আনে নাই। আরে যখন নাকি শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে তার নেতৃত্বে, যখন নাকি তিনি ভাষণ দেন, তখন তিনি কি বলছিল? এই দেশ হবে দল বিট কিংবা আপনার জাত বিট নির্বিশেষে একটা গণতান্ত্রিক দেশ, যে দেশে নাকি মানুষের বাক স্বাধীনতা থাকবে, যে দেশে নাকি মানুষের নিজের ইচ্ছা মতো যেই দল মন চায় সেই দলই করতে পারবে। আর তখন তো কোনো দল ছিল না, তখন দল ছিল একটাই, জয় বাংলা। বুঝতে পারছেন? জয় বাংলা ছিল। তখন শেখ মুজিবুর রহমান বলে নাই যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই, আমি এটা চাই, আমি সেটা চাই। বুঝেন নাই? বুঝতে পারছেন? আরে একটা মানুষের সমালোচনা করা যায়, শেখ মুজিবুর রহমানও সমালোচনা ঊর্ধ্বে না, কিন্তু সমালোচনা এক জিনিস, আর প্রতিহিংসা করে এই রাজাকার বাহিনীরা যেভাবে প্রতিশোধ নিয়েছিল শেখ মুজিবুর রহমান এদের উপরে, এখন এটাই তারা আপনার রিভেঞ্জ হিসেবে মনে করেন শেখ মুজিবুর রহমানের উপরে মনে করে নিচ্ছে। এটাই তো হচ্ছে বাংলাদেশে 1971 সালের পরে এই আজকে প্রথম এই 2025 সেই দিনটা দেখতে হলো। আগে কিন্তু বাংলাদেশের অনেক কিছু হয়েছে, কিন্তু এই দিনটা কখনো আসে নাই, কিংবা মানুষ চিন্তাও করেন নাই। বুঝেন নাই? মানুষ চিন্তাও করেন নাই। তাই আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী, আপনাকে যে আমেরিকার আপনার সেনা প্রধান যে আপনাকে ইনভাইট করলো, দেখা যাক বিষয়টা কতটুকুই। তবে এই ধরনের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, প্রাণপ্রিয় সেনাবাহিনী যার হাত ধরে, যার নেতৃত্বে বাংলাদেশে এই প্রাণপ্রিয় সেনাবাহিনীর এত বড় একটা অবস্থান, কিংবা যার হাত ধরে এই বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম, আজকে তাকেই আপনারা ভুলে গেলেন, কিংবা তাকে প্রতিনিয়ত এভাবে অপমান, অপদস্থ, কিংবা প্রতিটা স্টেপে তাকেই করতেছে, আর আপনারা কি চুপ করে তাকিয়ে দেখতেছেন? নাকি সেনাবাহিনীতেও রাজাকার ঢুকে গেছে? নাকি সেনাবাহিনীতেই হিজবুত তাহি, জামাত, শিবির, রক কাটা বাহিনী সবাই অবস্থান নিয়ে নিছে কিংবা দখলে নিয়ে নিছে? কোনটা বলেন? আজ বাংলার মানুষ জানতে চায় যে সেনাবাহিনীর ভূমিকাটা কি। আজকে পুরো বাঙালি জাতি জানতে চায়, যে জাতি নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যে বাংলাদেশের সেনাবাহিনী অরিজিনালি কোন ভূমিকায় আছে জানতে চায়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।